দেশে ফিরে ফুলের ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মীর ঢল। ১৭ বছর পর মাতৃভূমে ডক্টর জোবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ ৭৫ প্রস্তাব। ১৫ মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। ঈদুল আজহায় টানা ১০ দিন বন্ধ অফিস আদালত। উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। ১ সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন ডক্টর আসিফ। এবং কেটে গেল শঙ্কার মেঘ। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়। অভিষেক হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। জুনের ১ তারিখে একটা খেলা আছে, খেলে কত ২ তারিখে রওনা দিবে, হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। লন্ডনে ৪ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে ঢল নামে মানুষের। বেগম জিয়ার সঙ্গে এসেছেন ২ পুত্রবধূ। তারেক রহমান ও অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান ডক্টর AZM জাহিদ হোসেন। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সকাল ১০টা ৪০ বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। ২ পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে ৪ মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে ১৭ বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের ৮ নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখী ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দর থেকে গুলশানে বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার ২ পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। ২০২০ সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বেগম খালেদা জিয়ার আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন চেয়ারপারসনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে সানভীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, ওমর ফারুক ও মোবারক শুভ। হাতে হাতে প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা, মুখে স্লোগান। বিএনপির কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে দিনভর মুখর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। তীব্র রোদ গরম উপেক্ষা করে লাখো জনতার ঢল নামে ঢাকার রাজপথে। নেতাকর্মীদের আবেগমাখা অভূতপূর্ব এ উচ্ছ্বাস উল্লাস দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বরণ করে নিতে। আমরা আসলে আবেগ আপ্লুত হইয়া তাকে এখন দেখার জন্য আসলে এই যে সকালে এত কষ্ট করে আসছি। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। দলের নেতাকর্মীরা মনে করেন নির্বাচন সামনে রেখে বিএনপিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বেগম জিয়া। আমাদের সংগ্রাম চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চয়ই এটা আরও বেশি ত্বরান্বিত হবে। আজকের এই আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পারবে। আমরা আশা করি সামনের রাজনীতি গণতন্ত্রের মুক্তি যেহেতু হয়েছে, গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন। বিমানবন্দর থেকে বেগম জিয়ার বাসভবন পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। সঙ্গে 2 ছেলের স্ত্রী সহ 14 জন সফর সঙ্গী। গাড়ির বহরের এই পুরোটা পথ অতিক্রম করতে হয়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে। কখনো কখনো ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তবু প্রিয় নেত্রীকে এক নজর দেখতে পেয়ে চোখে মুখে ছিল প্রশান্তি। আমরা যাই কষ্ট করেছি, আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছে আমরা। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেগম জিয়া সুস্থ শরীরে দেশ ও নেতাকর্মীদের আরও অনেক দিন আগলে রাখবেন এমন প্রত্যাশা বিএনপির কর্মীদের। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, সবখানেই দৃঢ়তার প্রমাণ দিয়েছেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক ক্যারিয়ারে নানা উত্থান পতন পার হয়ে উঠেছেন গণতন্ত্রের আপসহীন কণ্ঠস্বর। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে আছেন তিনি। তার রাজনৈতিক জীবন থেকে এবারের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 41 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তা। 2 বার পূর্ণাঙ্গ, 1 বার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক ক্যারিয়ারও সংগ্রাম মুখর। একাকার সময় তাকে কারাবন্দী করা হলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপোষ করেননি তিনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারান্তরীণ করা হয় বেগম জিয়াকে। 5 আগস্ট রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পান বেগম জিয়া। দণ্ড হওয়া 2 মামলায় রাষ্ট্রপতির সাজা মওকুফ মেনে না নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটেন তিনি। পরে একে একে সব মামলা থেকে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বেগম জিয়া হয়ে উঠেছেন এক প্রতীক, যিনি কখনো আপোষ করেননি নিজের বিশ্বাস ও দলের আদর্শের সঙ্গে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে শাশুড়ি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা হয়ে সন্ধ্যায় যান রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা যান বাবার বাড়ি ধানমন্ডি ৫ নম্বরের মাহবুব ভবনে। প্রায় ৮,০০০ কিলোমিটার আর ১২ ঘন্টার লম্বা যাত্রার পর আরও ৩ ঘন্টায় মানব স্রোত ঠেলে পৌঁছালেন বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায়। এ যাত্রায় অবসান ঘটল ১৭ বছরের। নিজ মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এদিন সন্ধ্যায় তিনি ছুটে যান রাজধানীর স্কয়ার হাসপাতালে, যেখানে ১.৫ যুগের অপেক্ষা এক মায়ের। অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে আসেন তারেক পত্নী। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা রহমান যান ধানমন্ডির ৫ নম্বরে তার বাবার বাড়ি মাহবুব ভবনে। জানা যায় সেখানেই অবস্থান করবেন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান। রাজনৈতিক পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তার। এমনকি স্বামী মা সহ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা ও জরিমানা হয়েছে তার নামেও। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সাজা এবং জরিমানা স্থগিত করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। এছাড়া সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাখাসহ ৭৫টি প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে প্রস্তাব দেওয়া হয়। এদিকে ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। মঙ্গলবার রাষ্ট্রের মৌলিক সংস্কারে ৭৫টিরও বেশি প্রস্তাব দেয় দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার সহ মৌলিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি। সরকারের সদিচ্ছা থাকলে সংস্কার ও বিচার দৃশ্যমান করেই নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান এনসিপির সদস্য সচিব। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রশ্নে প্রাথমিক পর্যায়ে 15 মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নরওয়ের একদল তরুণ রাজনৈতিক কর্মী মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় সফররতরা বাংলাদেশের তরুণদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা শেয়ার করেন। তারা ডক্টর ইউনূসের কাছে জানতে চান জনগণের ভোটাধিকার ফেরাতে তার পদক্ষেপ সম্পর্কে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছর বাংলাদেশে ভোটাধিকার ছিল না। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে, তবে এই সময়টা দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে বিষয়টি আরাকান আর্মিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ঘর দেওয়ার বিষয়ে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই স্থানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি, তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বৈঠক শেষে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, এবার পবিত্র ঈদ উল আজহার ছুটি 10 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল ঈদ উল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, এবং অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদ উল আজহার ছুটি হবে 10 দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে। আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে বলেও জানান আসিফ নজরুল। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। যুব ও এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জাতীয় যুব উদ্যোক্তা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা বানাতে কাজ করবে সরকার। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে 21 মে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। ঢাকায় রেলওয়ে মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগাম ও ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচি ঠিক হয়। অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিন 21 মে, দেয়া হবে 31 মে টিকিট। এবারও ঈদের আগাম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানানো হয়। কিশোরগঞ্জে বজ্রপাতে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় ঝিনাইদহে মারা গেছেন 2 কৃষক। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এ সময় শুরু হয় বৃষ্টি। হঠাৎ বজ্রপাতে 9ম শ্রেণীর 3 ছাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আরেকজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়। একই সময় মিঠামইনে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। অন্যদিকে ঝিনাইদহের মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়।
সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে লাখ কোটি টাকার লুটপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে অস্তিত্ব নেই বলে দাবি অভিযানকারী দলের। দুদক বলছে, সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে এই টাকা। কয়েক দশক ধরে রান্না করতে বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করছে মানুষ। লাইনের গ্যাসের অপ্রতুলতায় চাহিদা দিন দিন আরও বাড়ছে, আর সেই সুযোগে বেসরকারি বিভিন্ন কোম্পানি দাম বাড়াচ্ছে সিলিন্ডারের। যদিও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাত্র 690 টাকায় গ্রাহককে সিলিন্ডার গ্যাস বিক্রি করে। এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দিনভর বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। প্রতি বোতলে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত 700 থেকে 900 টাকা। ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাৎ হতে পারে, এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ এই প্রতিটা সময় ধরে কারা এই চক্রটা বা কারা ছিল বা কারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা, সরকারি গ্যাসটাকে বেসরকারীকরণ করা হচ্ছে। বিপিসির হিসাব বলছে, প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার, আর অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। অসাধু ডিলার এই মালামালগুলা নিয়ে গিয়ে তারা রিফিলিং করছে অন্য বোতলে। তাদের বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, যেটা হুইচ ইজ ভেরি ক্রিমিনাল অফেন্স একটা। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 7ম দিনের শুনানি হয়নি। 2 চিকিৎসকের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগেও 2 দিন ওই 2 চিকিৎসক আদালতে হাজির হননি। সাক্ষী হাজির না হওয়ায় মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 7ম দিনের শুনানি হয়নি। মঙ্গলবার সকালে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের 2 চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 7ম দিনের কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের 2 চিকিৎসককে সাক্ষ্য দিতে তলব করা হয়, কিন্তু তারা আদালতে না আসায় বুধবার আবারও দিন ধার্য করেন আদালত। এর আগে একবার সমন ও একবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে, কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় 2 চিকিৎসকের বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সব আসামিদের আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে অবশ্যই আগামীকাল ঢাকা থেকে ফরেনসিক বিভাগের 2 জন ডাক্তার বিজ্ঞ আদালতে সাক্ষী দিবে এবং তাদের সাক্ষ্যের মাধ্যমেই এই মোকদ্দমার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হতে বাকি যে প্রসেস আছে, প্রসেস মেনটেন্স করে অতি দ্রুতই এই মোকদ্দমার রায় ঘোষণা হবে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ শিশু আসিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেন। এই মামলায় 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। সময় সংবাদ, মাগুরা। যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদি হাসান এবং মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে মাকাপুর গ্রামে অভিযানে যান। গ্রেপ্তার করা হয় সিয়াম নামে এক আসামিকে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসি সহ পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ওসি সহ 7 পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এসআই লাবলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
7 জন আমাদের এখানে আসেন, তার মধ্যে যদিও বেশিরভাগেরই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু একজন ওনার মাথায় আঘাত লেগেছে এবং উনি কিছুটা অসুস্থ বোধ করে, তাকে আমরা ভর্তি রেখেছি। আসামি ধরার জন্য মাকাপুর থানে যায়, সেখানে সিয়াম নামের একজন মামলার ইধার নামীয় নিয়মিত মামলার আসামিকে আটক করে। আটক করার পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদের কাজে বাধা দেয় এবং তাদেরকে সেটিয়ে দেওয়ার চেষ্টা করে। বান্দরবানের থানচিতে চিংমা খেয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ঝুম ক্ষেতের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা দায়ের করেছেন। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রতিদিনের মতো নিজের বাগানে জুমের কাজ করতে যান মংখয় পাড়ার বাসিন্দা চিংমা খিয়াং, কিন্তু সোমবার ভোরে জুমের কাজ করতে গিয়ে বাড়ি ফিরে না আসায় স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে জুম ক্ষেতের 40 গজ দূরে একটি ছিঁড়িতে তার লাশ দেখতে পান তারা। পরে এ নিয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। সরুথালে তার শরীরের মুখমণ্ডল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই মামলাটা একটা হত্যাজনিত মামলা হিসেবে তারা যেভাবে এফআইআর দিয়েছে, আমরা সেভাবেই এটা মামলা নিয়েছি এবং এটা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতর স্বামী সুমন খ্যাং বাদী হয়ে থানচি থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন। দ্রুত তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিহত চিংমা খিয়াংকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাহাড়ি সংগঠনগুলোর। প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। এনএ জাকির, সময় সংবাদ, বান্তুরপান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পাবেন কুয়েতের ই ভিসা। তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান চেয়েছেন কুয়েত প্রবাসীরা। কুয়েতে থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ভ্রমণের জন্য ই ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই ভিসার পোর্টালে বাংলাদেশ সহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন সহ আরও কয়েকটি দেশের নাম নেই। ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েতে ভ্রমণের জন্য সে দেশের দূতাবাস বা কনসুলেটে সশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই ভিসার আবেদন করতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এর সমাধান চান তারা। আমাদের পার্শ্ববর্তী দেশের পাসপোর্ট নিয়ে এরা অনায়াসে ঢুকতে পারতেছে, আসে যাওয়া পারতেছে, কিন্তু আমাদের জন্য ওই ফ্যাসিলিটিস পর্যন্ত থাকলো না। বিশ্বমানের একজন নেতা আমাদের দেশে এখন আছে। আমি আশা করব যে তারা চেষ্টা করে, যদি এইটা পারে সব দেশের যদি হয়, তাহলে কেন বাংলাদেশের জন্য পসিবল না এই বিষয়টা। অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মকর্তারাই আবেদন করতে পারবেন কুয়েতের ই ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ থাকবে 3 মাস। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টা সহ 53টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অনারাইভেল ভিসার সুযোগ রয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রে প্রবীণদের সম্মান জানাতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান। নর্থ হলিউডের একটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন ক্যালিফোর্নিয়ার বসবাসরত সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা। ঈদ পুনর্মিলনীর পাশাপাশি সমাজে অবদানের জন্য সংগঠনের প্রবীণ সদস্যদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। বক্তৃতা দেন সংগঠনের সভাপতি আব্দুল মনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ এবং
সৈয়দ নাসির উদ্দিন জেবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রবাসে নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়। লাল সবুজের জার্সিতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে তার, নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। জন্ম নিবন্ধন বাংলাদেশি ও পাসপোর্ট ও কানাডিয়ান সাকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আগেই পেয়েছিলেন। এবার তাকে অনুমোদন দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিও। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেশের ফুটবলে আরও একটা স্বস্তির খবর। হামজার পর এবার লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত সোম। গেল 25 মার্চ মেঘের রাজ্য শিলং মাতিয়ে সবার মন জয় করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে দেখেই বাংলার ফুটবলে আগ্রহী হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 2020 সালে খেলেছেন কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি ম্যাচ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে ফেডারেশন। পাসপোর্ট না থাকায় সমিতকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে বেশ জটিল। তবে কঠিন সেই কাজটাই করে ফেলল বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই তাকে পেতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে ফেডারেশন। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সমিত। পাসপোর্ট পাওয়ার পর চ্যালেঞ্জ ছিল ফিফার অনুমোদনের। শেষ পর্যন্ত সেটাও পেয়ে গেল বাফুফে। ফিফার পোর্টালে ওদের রেসপন্স এসেছে যে হি হ্যাজ বিন ক্লিয়ারড টু প্লে ফর বাংলাদেশ। উনি এখন বাংলাদেশের জন্য খেলার হি হ্যাজ দ্য ফুল অথরিটি এন্ড পারমিশন ফ্রম ফিফা। আমরা এখন ইমিডিয়েটলি আপনার এএফসি কোয়ালিফায়ার্সের যে বাংলাদেশ স্কোয়াড আছে সেখানে ওনার রেজিস্ট্রেশন করে ফেলবো এন্ড ওনার ক্লাবকে আমরা জানিয়ে দিব উইথ দ্য প্রবাবল ডেটস এন্ড এভরিথিং এন্ড উই উইল নো এক্স্যাক্টলি কখন আসবে ইনশাআল্লাহ উনি। 1 জুন ক্যাভেলরি এফসির হয়ে খেলা আছে সমিতের। 2 জুন কানাডা থেকে রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। ওনার জুনের 1 তারিখ একটা খেলা আছে, সো আমার মনে হয় না ওই খেলার না মিস করে উনি আসবেন। তো আমার ধারণা 1 তারিখে খেলে কত 2 তারিখে রওনা দিবে, হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। জুনের শুরুতে বাংলাদেশে এলেও অনুশীলনের কয়েকটা সেশন মিস করবেন সমিত সোম। পারভিন আক্তার, সময় সংবাদ। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে ফিরছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আপাতত করা লাগবে না সার্জারি। লন্ডনে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞদের পরামর্শ শেষে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। দেশে ফিরেই শুরু হবে তাসকিনের রিহ্যাব। পুরোপুরি সেরে উঠতে লাগবে প্রায় 1 মাস। 1 দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার। মাঠে যতটা ক্ষিপ্র তাসকিন, 22 গজে যতটা লড়েছেন প্রতিপক্ষের বিপক্ষে, মাঠের বাইরে আরেকটা লড়াই ছিল ইনজুরির সঙ্গে। পেসারদের ইনজুরির সাথে সখ্যতা নিয়মিত হলেও তাসকিনের বেলায় যেন ছিল একটু বেশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়সও বাড়ছে ঢাকা এক্সপ্রেসের। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সোনার ডিম পাড়া হাঁসকে বেশ রয়ে সয়ে খেলাচ্ছে বিসিবি। কিন্তু বিপত্তিটা বাধে গেল বছরের অক্টোবরে, যখন থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়ে খেলেছেন বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ডিপিএলে। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে সমস্যা তৈরি হয় বোলিংয়ে, যার ফলে মোহামেডানের জার্সিতে 21 মার্চের পর আর মাঠে নামা হয়নি তার। খেলা হয়নি টাইগারদের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে, যে কারণে তাসকিন মিস করছেন আসন্ন আমিরাত আর পাকিস্তান সফরও। উন্নত চিকিৎসা আর পরামর্শের জন্য গেল 27 এপ্রিল লন্ডনে যান তাসকিন। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিলেতে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মিলিত দলের সঙ্গে একাধিক দফা সেশনের পর পাওয়া গেল স্বস্তির খবর। জানা গেছে এখনই কোনো সার্জারির প্রয়োজন নেই টাইগার পেসারের, তবে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই। আপাতত সার্জারি লাগছে না তাসকিনের। তার জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী।
ঢাকায় ফিরে বিসিবির মেডিকেল ও ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তাসকিনের। সব ঠিক থাকলে 1 মাসের মধ্যে পূর্ণ উদ্যমে মাঠে ফিরতে পারবেন তিনি, অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেই পাওয়া যাবে তাকে। তবে ক্যারিয়ারের বাকিটা সময় ইনজুরি বিষয়টি মাথায় রেখেই সতর্কতার সঙ্গে খেলতে হবে তাসকিন আহমেদকে। মাহবুব রিমন, সময় সংবাদ। ভবিষ্যতের ভাবনাকে প্রাধান্য দিতে গিয়ে বর্তমানে ক্ষতি করছেন কিনা লিপু রাজ্জাকের নির্বাচক প্যানেলের কাছে এমন প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বিস্মিত বিপিএলের সেরা পারফর্মার মেহেদী মিরাজকে টি-20 দলে না রাখায়, তবে নতুন অধিনায়ক লিটন দাসকে নিয়ে উচ্ছ্বসিত নান্নু। মিরাজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। মিরাজকে টি-20 দলে না রাখার যে কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, সেটা কতটা যৌক্তিক তা তর্ক সাপেক্ষ। টপ পারফর্মার হয়েও মিরাজ দুর্ভাগা নাকি বৈষম্যের শিকার, এ নিয়ে দ্বিধায় থাকতেই পারেন এই টাইগার অলরাউন্ডার। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এই ক্যাটাগরিতে থাকা মিরাজ সবশেষ বিপিএল এর সেরা পারফর্মার। ওপেনিং থেকে লোয়ার অর্ডার সব জায়গাতেই ব্যাট করতে পারার সুখ্যাতি আছে তার, আছেন দারুণ টাচেও। সবশেষ জিম্বাবুয়ে সিরিজও হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, অথচ সেই মিরাজই নেই আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টি-20 স্কোয়াডে। এটা তো ওর জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা, কারণ ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে ভার্সনে খেলতে যাচ্ছি আমরা, এবং 2026-এ যে ভার্সনে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমাদের এখানে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বিপিএল যেটা টি-20 ফরম্যাট, এই জায়গায় ম্যান অফ দ্য টুর্নামেন্টকে আমরা দলের বাইরে করে দিয়েছি। এখানে পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী আপনি করবেন, কিন্তু আপনাকে প্রেজেন্টটাকে নিয়ে ভাবতে হবে সবার আগে। এই জায়গায় আমাদের বেস্ট প্লেয়ারের বেস্ট ফর্মটা যদি থাকা অবস্থা যদি আমি ওকে ইউটিলাইজ না করি, আমি তো রেজাল্টটা পাওয়া আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। লিপু রাজ্জাকের এই দল নিয়ে বিতর্ক আছে আরও। কখনোই ঘরোয়া টুর্নামেন্টে দলকে নেতৃত্ব না দেয়া শেখ মেহেদীকে বানানো হয়েছে সহ অধিনায়ক, অথচ লিটনের সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে যিনি ছিলেন সেই তাওহিদ হৃদয়কে নেওয়া হয়নি বিবেচনায়। অবশ্যই সারপ্রাইজ, কারণ এই জায়গাটায় কিন্তু বলাটা মুশকিল, কারণ ওকে আমি কিন্তু ডোমেস্টিকে দেখি না কোথাও লিড দিতে। এখানে সিলেকশন প্যানেলের কোনো সাজেশন নাই, এখানে কিন্তু পুরোটাই ক্রিকেট বোর্ডে কিন্তু ডিসিশন নিয়ে থাকে কে ক্যাপ্টেন হবে, কে ভাইস ক্যাপ্টেন হবে। তবে নতুন অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে উচ্ছ্বাস আছে টাইগারদের সাবেক অধিনায়কের। নান্নুর মতে নেতৃত্বে সফল হবেন এলকেডি। 26 পর্যন্ত যেহেতু অলরেডি বোর্ড ওকে দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি মনে করি ওর কাছে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে ভালো ফ্রন্ট লাইনে থাকে লিড দেওয়ার। হান্নান সরকার পদত্যাগ করায় নির্বাচকের একটা পদ অনেকদিন ধরে খালি পড়ে আছে। ব্যস্ত শিডিউলকে সামনে রেখে তাই দ্রুততম সময়ের মধ্যে আরও একজন নির্বাচক নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। সিলেক্টরদের দেখলে এটা এজিলিটি বাড়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। অবশেষে স্বস্তি ফিরেছে দেশের নারী ফুটবলে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 নারী ফুটবলার সহ 53 জনের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। বাড়ানো হয়েছে তাদের বেতনও। গত বছর অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পরে উঠে আসে বাংলাদেশ নারী ফুটবল দলের বেতনের নানা অসন্তোষের খবর। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন সহ না খেলার সিদ্ধান্ত নেন সাবিনা সহ 18 ফুটবলার। নানাভাবে বোঝানোর পর তাদের সঙ্গে বিষয়টি সুরাহা হলেও ঝুলেছিল বিদ্রোহী 18 ফুটবলারের চুক্তির বিষয়টি। আগে 35 জনের সঙ্গে চুক্তি হয়েছিল, অবশেষে 18 জনের সঙ্গে এবার চুক্তি সেরে ফেলেছে বাফুফে। ভুটান থাকায় অনলাইনে চুক্তি সেরেছে 10 জন। তারা হলেন সঞ্জিদা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমা, শামসুন নাহার ও মাসুসি মাসুমাইয়া। সিনিয়র বাকি ছিল 18 জন, তাদের সাথে চুক্তি অলরেডি হয়ে গেছে। আগে করা হয়েছিল 35 জনের সাথে, এখন 18 জন, মোট 53 জনের সাথে চুক্তি করা হলো। 12 জনের স্যালারি বেড়েছে। ভুটানে ওদের কন্ট্রাক্ট গুলো পাঠিয়ে দিয়েছিলাম, ওরা পাঠিয়ে দিয়ে, আর একইভাবে ঢাকায় যারা ছিল 8 জন, ওরা ফিজিক্যালি কন্ট্রাক্ট সাইন করেছে। স্যাটিসফাইড না হলে তো ওরা কন্ট্রাক্ট সাইন করতো না। কোচ ডিসাইড করবে কে খেলবে কে খেলবে না, কার ফিটনেস আছে নাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মীর ঢল। 17 বছর পর মাতৃভূমে ডক্টর জুবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা।
সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ ৭৫ প্রস্তাব। ১৫ মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐক্যমত্য কমিশনের। এবং রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এই ছিল প্রবাসীর সময়। সঙ্গে থাকুন সময়ের।